बर्फ गिर रहा है। অফিস থেকে দুদিনের ছুটি পেয়ে মনটা কি একটু পাহাড় পাহাড় করছে? দুদিনের একটা ছোট্ট শান্তির ঠিকানা খুঁজছেন, অথচ গাড়ি ভাড়ার কথা ভেবে আবার পিছিয়ে যাচ্ছেন। এরকম কোনো একটা জায়গার সন্ধান কি চাইছেন যেখানে পাহাড়ে থাকাও যাবে, আবার গাড়ি ভাড়াও বেশি লাগবে না, শেয়ার গাড়িতে করে যাওয়া যাবে? ঠিক সেরকম একটি জায়গার সন্ধান নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ 14ই ফেব্রুয়ারি 2025, ভ্যালেন্টাইন ডে। এই ভালোবাসার দিনে ভালোবাসাকে উদযাপন করার জন্য এর চেয়ে ভালো জায়গা বোধহয় আর হয় না। পাহাড়ের ছোট্ট মিষ্টি শান্তিপূর্ণ একটা গ্রাম কাইয়াভির ঘুরে দেখব আজকে আমাদের পুরো ভিডিওতে। কিভাবে কলকাতা থেকে খুব সহজে এখানে আসবেন, শেয়ার গাড়ির কি অপশান আছে, কত খরচ হবে, এখানে এসে কোথায় থাকবেন, কি কি খাওয়া দাওয়া করবেন, কি কি দেখবেন, সমস্ত ডিটেলস থাকছে আজকে আমাদের এই ভিডিওতে। আমাদের এই ভিডিও সিরিজটি দুটো পর্বের হবে। আজকে মানে প্রথম দিন কাইয়াভিরে এসে কি দেখবেন এবং দ্বিতীয় দিন কি করবেন। 2 রাত 3 দিনের দুর্দান্ত একটা ট্রিপ প্ল্যান নিয়ে আমাদের এইবারের উত্তরবঙ্গ সিরিজ। আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন কাইয়াভির গ্রামটাকে সম্পূর্ণ জানবার জন্য। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 আমাদের একটি করে নতুন ভিডিও আসে। তাহলে চলুন শুরু করা যাক আজ নতুন এক গ্রাম কাইয়াভিরের গল্প। 13ই ফেব্রুয়ারি 2025 আর এখন বাজে ঠিক রাত 9:20 আর আমি দাঁড়িয়ে আছি কলকাতা স্টেশনের একেবারে সামনে। আমাদের আজকের ডেস্টিনেশন নর্থ বেঙ্গলের ছোট্ট সুন্দর অফবিট একটা গ্রাম। আর সেখানে যাওয়ার জন্য আমরা শিয়ালদা স্টেশন ছেড়ে, হাওড়া স্টেশন ছেড়ে কলকাতা স্টেশনে এসেছি। তার কারণ আজকে সম্পূর্ণ নতুন একটা ট্রেনে আমরা যাব এনজিপিতে। 12517 কলকাতা গুয়াহাটি গরিব রথ এক্সপ্রেস করে আমরা চলে যাব নিউ জলপাইগুড়িতে। এই ট্রেনটি প্রত্যেক সপ্তাহের শুধুমাত্র বৃহস্পতিবার এই কলকাতা স্টেশন থেকে রাত 9:45 ছাড়ে এবং 570 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এনজিপিতে পৌঁছয় পরদিন সকাল 7:25। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 2তে। এখন স্টেশনের মধ্যে ঢুকবো আর গরিব রথ এক্সপ্রেসটা ঠিক কীরকম সেটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো এবং নিজেও এক্সপিরিয়েন্স করব। তাহলে চলুন এখন যাওয়া যাক স্টেশনের ভিতরে। উঠে পড়েছি ট্রেনে আমাদের G9 কোচে। আমার সিট নাম্বার হচ্ছে 79, একেবারে দরজার পাশে। যেটা বলার সেটা হচ্ছে এই পুরো ট্রেনটাতে 20খানা কোচ রয়েছে এবং 20টাই কিন্তু এসি কোচ। কিন্তু এটার নাম গরিব রথ দেওয়া হয়েছে তার কারণ এই এসি কোচগুলো হচ্ছে একেবারে 3E কম্পার্টমেন্টের যে কোচ সেই কোচই লাগানো। আর এই ট্রেনের ভাড়া অন্যান্য ট্রেনের থেকে অনেকটাই কম। মানে যেমন দার্জিলিং মেল বা পদাতিক বা উত্তরবঙ্গতে শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ির ভাড়া 945 টাকা, কাঞ্চনকন্যাতে 3ACর ভাড়া 845 টাকা, সেখানে এই ট্রেনটিতে 3E কোচের ভাড়া মাত্র 705 টাকা। আর আমাদের মতো মধ্যবিত্ত বাঙালির কাছে সবসময়ই যখন টাকা বাঁচানোর ব্যাপার আসে সেক্ষেত্রে সেটা তো একটু এগিয়ে থাকবেই। তবে একটাই অসুবিধা, সপ্তাহে মাত্র একটাই দিন এই ট্রেনটি আছে, বৃহস্পতিবার করে। ট্রেনের ভিতরটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমটিও আপনাদেরকে দেখিয়ে দেব, সেটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর আপনাদের সাথে ট্রেনে পুরো ট্রেন রুটের জার্নি আর ডিসকাস করব না। মোটামুটি এনজিপির মধ্যে 7টা স্টপেজ আছে আর 8 নম্বর স্টপেজ হলো এনজিপি। সকালবেলা এনজিপিতে গিয়েই আপনাদের সাথে দেখা হবে। আর এই ট্রেন ছাড়লে আমাদের এর পরবর্তী স্টপেজ আসছে ব্যান্ডেল, যেটা এখান থেকে মাত্র 42 কিলোমিটার দূরে। চলুন তাড়াতাড়ি এবার ট্রেনে উঠে পড়ি আর আমাদের যাত্রা শুরু করে ফেলি। এরকম স্লাইডিং ডোর রয়েছে।
এটাই হলো আমার সিট, ঠিক যেমনটা আমি বললাম একেবারে 3E কোচ। এই কোচগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, পছন্দ। কিন্তু প্রবলেম হচ্ছে এর মাঝখানের যে প্যাসেজটা এটা একটু ন্যারো হয়, একটু সরু হয়। এখানে সাইডে প্লাগ পয়েন্ট রয়েছে, রিডিং লাইট রয়েছে, শোয়ার জায়গাও বেশ ভালো। এবং যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা আমি ভয় পাচ্ছিলাম যে ব্ল্যাঙ্কেট দেবেন কিনা, এখানে কিন্তু ব্ল্যাঙ্কেট বালিশ সবটাই দেওয়া হচ্ছে, তো সুতরাং অসুবিধার কিচ্ছু নেই। একেবারে কাঁটায় কাঁটায় 9:45 আমাদের ট্রেন ছেড়ে দিল কলকাতা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। আর আমাদের এর পরবর্তী স্টেশন হলো 42 কিলোমিটার পরে ব্যান্ডেল জাংশন। আমাদের ব্যান্ডেলের ওপরেও কিন্তু দারুণ সুন্দর একটা ভিডিও আছে। আর আপনাদেরকে ট্রেন জার্নি দেখাবো না, একেবারে আপনাদের সাথে গিয়ে দেখা হবে এনজেপি স্টেশনে বা কালকে সকালবেলা ঘুম ভাঙার পর। আর দুদিনের জন্য আমরা কলকাতাকে বিদায় জানিয়ে যাচ্ছি উত্তরবঙ্গের পাহাড়ে। আমি ভীষণ ভীষণ এক্সাইটেড, কারণ অনেক দিন বাদে আবার পাহাড়। ছাড়ার সাথে সাথে খাওয়া দাওয়া শুরু। এই ট্রেনে তো প্যান্ট্রি কার নেই, তাই বাড়ি থেকে ডিনারটা নিয়ে এসেছি, আপনারাও সেটাই করবেন। মাছের পাখি গুড মর্নিং ফ্রম ধুমডাঙ্গি। ধুমডাঙ্গি স্টেশন ক্রস করে এলো, মানে কিষানগঞ্জের পরে এটা একটা ইন্টারমিডিয়েট স্টেশন। এনজেপির জাস্ট আগেই আমরা আছি। এখন ঘড়িতে ঠিক 7:30, 7:25 তো ঢোকানোর কথা ছিল, কিন্তু একটু লেট করছে। এখন দেখাচ্ছে 7:54-তে ঢোকাবে এনজেপি। তাও আমি বলবো যে বাইরে যেরকম কুয়াশা বা যেরকম লেটের রেকর্ড এর গতবারের ট্রেনগুলোতে ছিল, তার তুলনায় ট্রেনটা ভালোই চলছে এবং রাত্রে ঘুম ভালোই হয়েছে, এমনি অসুবিধা কিছু হয়নি। তবে ওই আর কি, একেবারে দরজার পাশে হলে যেটা হয়, একটু মাঝে মাঝে দরজা খোলার আওয়াজে ডিস্টার্ব হয়, ওইটাই হয়েছে। আদারওয়াইজ একদম সব কিছু ঠিকঠাক আছে। দারুণ সানি ওয়েদার। এবার আমরা চা পান করে নিই সকাল সকাল। চা খেয়ে তারপরে এনজেপিতে নেমে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। ঠিক 7:54 সময় আমাদের ট্রেন চলে এসছে এনজেপি স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। যদিও একটু লেট ছিল, যেটা বলছিলাম, তাও অনেকটা তাড়াতাড়ি এসছে। আমরা আর এখানে বেশি সময় নষ্ট করব না। এখান থেকে স্টেশনের বাইরে গিয়ে আমাদেরকে শেয়ার ক্যাব ধরতে হবে। তো কি শেয়ার ক্যাব ধরি আর আমরা কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, তার সব ডিটেল থাকবে আজকে আমাদের এই ভিডিওতে। তাই আমাদের ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন আর আমাদের সাথে চলতে থাকুন। এই যে আমাদের ট্রেন গরিব রথ দাঁড়িয়ে আছে, এটা 10 মিনিট দাঁড়াবে এনজেপি স্টেশনে। এনজেপি স্টেশন থেকে বেরিয়ে দেখছি বাইরেটা টোটালি চেঞ্জ হয়ে গেছে, একদম নতুন করে এনজেপির বাইরেটার রেনোভেশনের কাজ চলছে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি তার সাইডে যে শিলিগুড়ি যাওয়ার বা পানি ট্যাঙ্কি যাওয়ার গাড়িগুলো পাওয়া যেত, এসএনটিতে যাওয়ার অটোগুলো পাওয়া যেত, সেগুলো এখানে কিছুই নেই, অন্যদিকে চলে গেছে। আর এই যে রাস্তাটা একদম স্টেশন থেকে জাস্ট বেরিয়ে, এখানে কিন্তু পরপর অনেকগুলো খাবারের দোকান রয়েছে। চাইলে এখান থেকে আপনারা ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। এখান থেকে ব্রেকফাস্ট সেরে নিয়ে তারপরে ওইদিকে যে শেয়ার গাড়িগুলো রয়েছে সেখান থেকে গাড়ি ধরে আপনারা চলে যেতে পারেন। তো আমরা ওদিকেই যাব। এখান থেকে আমরা শেয়ার গাড়ি ধরে নেব সুখিয়া বাজার যাওয়ার জন্য। সেই শেয়ার গাড়িগুলো কোথা থেকে ছাড়ছে সেটা দেখি, চলুন যাই। আর ব্রেকফাস্টও যদি কিছু করি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আমরা চলে এসেছি শেয়ার গাড়ির স্ট্যান্ডে। যে জায়গাটা থেকে আমরা আসছিলাম, রাস্তাটা দিয়ে এসে জাস্ট ডান দিকে বেঁকে গেলে এইখানে সমস্ত শেয়ার গাড়িগুলোকে ট্রান্সফার করা হয়েছে। আর এখান থেকে আপনারা সব জায়গায় শেয়ার গাড়ি মোটামুটি পেয়ে যাবেন। আর যেগুলোই পাবেন না, মানে যদি দার্জিলিং মোড় যেতে হয় বা এসএনটি যেতে হয়, সেক্ষেত্রেও এখান থেকে আপনারা শেয়ার অটো বা টোটো পেয়ে যাবেন, সেটাতে করেও আপনারা চলে যেতে পারেন। আমাদের মোটামুটি দার্জিলিং মোড় থেকে সুখিয়া বাজারের গাড়ি পাওয়া যায়, শেয়ার গাড়ি, আর এখান থেকে মাঝে মাঝে পাওয়া যায়। আমাদের মোটামুটি একজন এসে বললেন যে 450 টাকা লাগবে সুখিয়া বাজার যাওয়ার জন্য, কিন্তু 450 টাকা অ্যাকচুয়ালি শেয়ার গাড়ির রেট নয়, সেজন্য আমরা তাকে মানা করলাম। দেখছি যদি এখান থেকে ডিরেক্ট পেয়ে যাই তাহলে তো ভালোই হয়, না হলে আমরা এখান থেকে দার্জিলিং মোড়ের একটা গাড়ি ধরে নেব, তারপর সেখান থেকে গিয়ে সুখিয়ার শেয়ার গাড়ি ধরবো। আমরা দার্জিলিং মোড়ের শেয়ার গাড়িতে উঠে পড়েছি। এখান থেকে শেয়ার গাড়িতে 40 টাকা করে মাথা পিছু ভাড়া। লাগেজের জন্য এনারা এক্সট্রা টাকা চাইছেন, মানে আরও একটা ভাড়া এক্সট্রা চাইছেন। আমি লাগেজটা আমার সাথেই নিয়ে বসছি। দেখছি যদি আমি টোটো পেয়ে যাই এই ভাড়াতেই, তাহলে আমি টোটো ধরেই চলে যাব রিজার্ভ।
আর আদারওয়াইজ আপনারা এখান থেকে শেয়ার গাড়ি পেয়ে যাবেন, 40 টাকা করে মাথা পিছু ভাড়া পড়বে। আমাদের গাড়ি ছেড়ে দিল, আমরা শেয়ার গাড়িতেই যাচ্ছি। এখানে দেখছেন পরপর টোটো রয়েছে, তো চাইলে আপনারা টোটো রিজার্ভ করেও যেতে পারেন। সেক্ষেত্রে মোটামুটি ওই 300 টাকার আশেপাশে পড়বে, বার্গেনিং করতে হবে কিন্তু। আর শেয়ার গাড়িতে আমরা লাগেজ কোলে নিয়ে বসেছি, 40 টাকা করে ভাড়া। এখান থেকে দার্জিলিং মোড় পর্যন্ত দূরত্ব ওই 7 কিলোমিটার মতন। আর এখানে ওয়েদার কিন্তু বেশ সুন্দর, মানে আজকে 14ই ফেব্রুয়ারি, 16 ডিগ্রি টেম্পারেচার চলছে বর্তমানে, আর বেশ পরিষ্কার আবহাওয়া। শিলিগুড়ি মোড় থেকে আমরা শিলিগুড়ি জাংশন থেকে এখন আমরা দার্জিলিং মোড়ের দিকে যাচ্ছি। এখন তো শিমুল পলাশের সময়, এখানে অনেক শিমুল ফুল ফুটেছে দেখতে পাচ্ছি আশেপাশে। আর কিছুদিন বাদেই পুরুলিয়া একদম পলাশে রেঙে উঠবে, আমাদের রাঙিয়ে দেবে। আচ্ছা, প্রথমে দেশবন্ধু চিত্তরঞ্জন ফ্লাইওভার, তারপর মহানন্দা ব্রিজ এবং তারপর শিলিগুড়ি জাংশন বা তেনজিং নর্গে বাস স্ট্যান্ড পেরিয়ে এখন আমরা যাচ্ছি দার্জিলিং মোড়ের দিকে। আমরা নেমে গেছি দার্জিলিং মোড়ে। এই যে এখানে দেখুন একটা এই বিশ্ববাংলা গোলচক্কর করে দেওয়া রয়েছে, এইটাই হলো দার্জিলিং মোড়। আর এই দার্জিলিং মোড়ে নেমে ডান দিকে যে রাস্তাটা চলে আসছে, এইখানে পরপর দার্জিলিং যাওয়ার এবং সুখিয়া যাওয়ার প্রচুর শেয়ার গাড়ি রয়েছে। এইদিকেই এখন আমরা যাচ্ছি সুখিয়ার শেয়ার গাড়ি ধরবার জন্য। মিরিক হয়ে যাবো, আচ্ছা। আমরা পেয়ে গেছি সুখিয়ার শেয়ার গাড়ি। যে রাস্তা দিয়ে আমরা এলাম সেই রাস্তার বাঁ দিকে রয়েছে দার্জিলিং যাওয়ার প্রচুর শেয়ার গাড়ি, আর ডান দিকে এই যে রয়েছে সুখিয়া যাওয়ার গাড়ি। এই গাড়ি আজকে যাবে মিরিক হয়ে। মাঝে মাঝে ঘুম হয়েও যায়, মানে ঘুম থেকে দূরত্ব হচ্ছে মোটামুটি এনজেপি থেকে 80-79 কিলোমিটার, আর মিরিক থেকে গেলে সেই দূরত্ব পড়বে 86 কিলোমিটার, একটু বেশি পড়ে। তবে মিরিকের রাস্তাটা একটু বেশি সিনিক। যাই হোক, সব কটা রাস্তাই আমাদের দেখা অলরেডি, কিন্তু আমাদেরও ইচ্ছা ছিল যে মিরিকের রাস্তা হয়েই যেন গাড়িটা যায়, ওই রাস্তাটা একটু বেশি সুন্দর লাগবে। আমরা গাড়িতে লাগেজ রেখে দিয়েছি, গাড়ি কিছুক্ষণ বাদে ছাড়বে। এখান থেকে কিন্তু আপনারা প্রায় সারাদিনই সুখিয়ার শেয়ার গাড়ি পাবেন। তো সুতরাং শেয়ার গাড়ি আলাদা করে এখানে রিজার্ভ করে বা ফোন করে বুক করে রাখার কোনো দরকার নেই। র্যান্ডাম চলতে থাকে, 3টের মধ্যে আসলে ইজিলি আপনারা সুখিয়া শেয়ার গাড়ি পেয়ে যাবেন। এবার আস্তে গাড়ি ছাড়লে তারপরে রাস্তাটা আপনাদেরকে দেখাবো, আর তারপরে ডেস্টিনেশনে তো গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। চলতে থাকুন। দার্জিলিং মোড়ের যেখান থেকে আমরা সুখিয়ার শেয়ার গাড়ি ধরলাম, ঠিক তার পিছনেই রয়েছে এইরকম ব্রেকফাস্টের দোকান। এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। আমি 1 প্লেট ওয়াই বলেছি, এখানে কিন্তু সব রকম পাওয়া যায়, রুটি, ম্যাগি, আপনারা যেটা চাইবেন এখান থেকে সকালবেলা খেয়ে নিতে পারেন। খেয়ে নিয়ে তারপরেই আমরা এগোবো সুখিয়ার দিকে। ও, লাঞ্চ ডিনার সব কিছুই পাওয়া যায় এখানে। এই দিদিকে দেখে রাখুন, দিদির দোকান। আচ্ছা, থ্যাংক ইউ। চলে এসেছে গরম গরম ওয়াই, খুব সুন্দর একটু গ্রেভি ওয়াইটা নিয়েছি, ঝোল 50 টাকা দাম এই ওয়াইটার। ভেতরেও বসে খাবার জায়গা আছে, তবে ওয়েদার খুব সুন্দর এখন, সেজন্য আমরা বাইরে বসেই ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। গরম গরম দারুণ। আমাদের গাড়ি ছেড়ে দিল সুখিয়ার উদ্দেশ্যে, আর এখান থেকে সুখিয়ার দূরত্ব 68 কিলোমিটার মতন। আমাদের গাড়িতে সময় লাগবে 2.5 ঘন্টা। এখন বাজে ঠিক 9:30, একদম কাঁটায় 9:30। এখান থেকে কার্শিয়াং 45 কিলোমিটার। আমরা কার্শিয়াংয়ের দিক থেকে যাব না, আমরা যাব মিরিকের দিক থেকে। আমাদের গাড়ি চলছে চা বাগানের পাশ থেকে, আর সেই পাহাড়ের ফিলিং। গাড়িতে চলছে নেপালি গান, পাশে চা বাগান, সুন্দর ঠান্ডা পরিবেশ, দুর্দান্ত একটা যাত্রাপথ। ডান দিকে যে রাস্তাটা বেঁকে গেল, ওই রাস্তাটা চলে গেছে দার্জিলিংয়ের দিকে, আর আমরা মিরিকের রাস্তায় ঢুকে গেলাম।
আর এই যে শুকনা ফরেস্টের মধ্যে থেকে এখন আমরা যাচ্ছি রুক্ষ শুষ্ক ফরেস্ট এরিয়া, আর তার মাঝখান থেকে এরকম সুন্দর একটা রাস্তা, ছায়া ঘেরা, দারুণ সুন্দর রাস্তা। জার্নির আনন্দটাই একটা আলাদা। পাহাড়ে আসলে সব আনন্দ একদিকে, পাহাড়ের আনন্দ আলাদা একদিকে। মানে যেখানেই যাই না কেন সারা বছর, উত্তরবঙ্গ যখন আসার টিকিটটা কাটি না আর এনজিপি স্টেশনে যখন পাটা রাখি, তার যে ফিলিং, এটার সাথে অন্য কোনো জায়গায় বেড়াতে যাওয়ার কোনো তুলনাই হয় না। দুরন্ত লাগছে, দুরন্ত। অনেকদিন বাদে আসছি বলে হয়তো আরো বেশি এক্সাইটেড লাগছে। বেশ কিছুদিন ধরে মনটা পাহাড় পাহাড় করছিল। রোহিণী গেট পেরিয়ে এই ডান দিকের রাস্তা যেটা, সেটা চলে যাচ্ছে কার্শিয়াংয়ের দিকে। আর আমরা মিরিক রোড ধরলাম এখান থেকে সোজা চলে যাব আমরা সুখিয়ার দিকে। কার্শিয়াং দিয়ে গেলে কার্শিয়াং ঘুম হয়ে আপনি যাবেন লেপচা জগতের সামনে থেকে সুখিয়াতে। রোহিণী গেটটা পেরোলেই, জাস্ট একটু এগোলেই আপনি পাহাড়ের ফিল এবার পেতে শুরু করলেন। ঠান্ডা হাওয়াটা আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে, গাড়ি ছুটছে, আর দুর্দান্ত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, দূরে পাহাড়। ঠান্ডা হাওয়ার পরশ মেখে গান শুনতে শুনতে কখন যে আমরা টিংলিং ভিউ পয়েন্টে পৌঁছে গেছি বুঝতেই পারলাম না। আর এই টিংলিং ভিউ পয়েন্টে পৌঁছানো মানেই আমরা মিরিকে চলে এলাম। দুর্দান্ত রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি মিরিক রোড দিয়ে। এখন আমরা যাচ্ছি মিরিকের যে লাভার্স মিট ভিউ পয়েন্ট, সেটা ছেড়ে পাইনের জঙ্গলের মধ্যে থেকে আমরা যাচ্ছি। এখান থেকে মাত্র 5 কিলোমিটার গেলেই মিরিক বাজার চলে আসবে। আর এখান থেকে সুখিয়া পুকুরির দূরত্ব 25 কিলোমিটার। এই পুরো রাস্তাটার ডিটেইলড ভিডিও আমাদের আছে। মিরিক আর চা বাগান, এই দুটো শব্দ তো সমার্থক। মিরিক মানেই হচ্ছে দুর্দান্ত চা বাগান আর দারুণ সুন্দর প্রকৃতি। আর যেটা বলছিলাম, এই সমস্ত জায়গা নিয়ে ডিটেইলড ভিডিও আমাদের আছে, সেগুলো চাইলে আপনারা দেখে নিতে পারেন। উত্তরবঙ্গের নানান রকম অফবিট ডেস্টিনেশন এবং রিনাউন্ড ডেস্টিনেশনের খুব সুন্দর ভিডিও আপনারা পেয়ে যাবেন। ভালো ভালো হোমস্টের সন্ধান আপনারা পেয়ে যাবেন আমাদের ওই ভিডিওগুলি দেখলে। আমরা মিরিক বাজার ঢুকে গেছি। এই যে রাস্তাটা থেকে আমরা যাচ্ছি, একদম বাঁদিকে একটা রাস্তা ঢুকে গেছে। এখান থেকেই আপনারা মিরিক লেকের দিকে চলে যেতে পারবেন। আর এখানে প্রচুর হোটেল রয়েছে, খাবার হোটেল, থাকার হোটেল সমস্ত রয়েছে এখানে। আর একটু এগোলেই সামনে মিরিক লেক। একদম মিরিক লেকের পাশ থেকে যাচ্ছি। আর এই যে বাঁদিকে দেখুন বোটিং চলছে মিরিক লেকে। দেখুন এখন মিরিক লেকে বোটিং চলছে। আর একটু ফগি, হালকা কুয়াশাচ্ছন্ন ওয়েদার, দুর্দান্ত সুন্দর আবহাওয়া। সামনেই মিরিকের শেয়ার গাড়ি স্ট্যান্ডটাও আছে। এই মিরিক পর্যন্তও আপনারা এনজেপি থেকে শেয়ার গাড়ি পেয়ে যাবেন আসার জন্য। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে তাবাকশির দিকে। এই জায়গা থেকে তাবাকশি থেকে ফেরার সময় ফিরেছিলাম। এই রাস্তা সোজা চলে যাচ্ছে তাবাকশি প্রক্রিয়াবঙ্গের দিকে। দুর্দান্ত সুন্দর চা বাগানে ঘেরা একটা জায়গা তাবাকশি। তার উপরে ডিটেলড ভিডিও আছে আমাদের, আমি দিয়ে দিলাম লিঙ্ক, দেখে নেবেন। আর এখন আমরা এই রাস্তা ছেড়ে চলে যাচ্ছি থার্বো টি গার্ডেনের মধ্যে থেকে সুখিয়া পুকুরির দিকে। এই যে গাড়িগুলো ঢুকছে,
ওই ওই গাড়িগুলোই যাচ্ছে তাবাকশির দিকে, তাবাকশির নিচের দিকে, কিন্তু দারুণ সুন্দর জায়গা। এখন আমরা গোপালধারা টি স্টেটের দিকে এগিয়ে যাচ্ছি। দারুণ সুন্দর গোল পাহাড়ের পাইন বনগুলোকে দেখার পরই যখন গাড়িটা এগোবে, অসাধারণ সুন্দর গোপালধারা টি স্টেট। এখন ওকাইটির মধ্যে থেকে যাচ্ছি আমরা, ওকাইটিটা পেরোলেই গোপালধারা আসবে। এই পুরো রাস্তাটাই দুর্দান্ত সুন্দর এবং এক একটা সিজনে এই রাস্তার এক এক রকম বিউটি থাকে। আমি তো এবারে ঠিক করেছি যে প্রত্যেক সিজনে মানে একবার করে পাহাড়ে আসবো, পাহাড়ের সৌন্দর্য দেখতে। এই যে আমরা চলে এসেছি গোপালধারাতে, একদম গোপালধারার সামনে থেকে যাচ্ছি। এইখানে তো মানে এই রাস্তা দিয়ে যদি আপনারা গাড়ি রিজার্ভ করে যান তাহলে অবশ্যই দাঁড়াবেন আর এই জায়গাটা ঘুরে যাবেন। আমরা যেহেতু শেয়ার গাড়িতে যাচ্ছি আর আমাদের আগে দেখা জায়গাগুলো, তাই আলাদা করে আর এখানে নামছি না। কিন্তু এগুলো হচ্ছে এক একটা রিনাউন্ড স্পট এই রুটের। গোপালধারা পেরোনোর পরেই ঠান্ডার দাপট বাড়লো আর চারিদিকটা পুরো কুয়াশাচ্ছন্ন মায়াবী হয়ে গেল। পাহাড়ে যত উঠছি তত ঠান্ডা যেমন বাড়ছে, চারপাশের দৃশ্যপট যেমন পরিবর্তন হচ্ছে, ঠিক সেরকম মনের মধ্যে অনুভূতিটাও কিন্তু একদম আলাদাই হয়ে যাচ্ছে। দারুণ লাগছে। এখান থেকে এগিয়ে যাচ্ছি এখন আমরা পশুপতি ফটক আর সীমানার দিকে। আমরা এখন চলে এসেছি পশুপতি ফটকের একদম কাছে। বাঁদিকের এই গাড়িগুলো পার্ক করেই পশুপতি ফটকের মধ্যে ঢুকতে হয়। এই জায়গাটা গাড়ি পার্কিং এরিয়া। এই যে গাড়ি পার্কিং এরিয়াটা ক্রস করলেই সামনে বাঁদিকে রয়েছে পশুপতি ফটক। এই যে পশুপতি ফটকের একদম গেটের সামনে দিয়ে আমরা যাচ্ছি। এই জায়গায় বাঁদিকে অরিজিনাল আধার কার্ড বা অরিজিনাল ভোটার আই কার্ড, পাসপোর্ট এরকম কিছু একটা আই কার্ড দেখিয়ে ঢুকতে হয়। এখান থেকে চাইলে আপনারা 300 টাকা দিয়ে পশুপতি মার্কেট ঘুরে আসতে পারেন, আর না হলে এইখান থেকেই কোন্যাম, নেপালের কোন্যাম ঘুরে আসতে পারেন। ভীষণ সুন্দর একটা জায়গা, বর্তমানে খুব পপুলার হচ্ছে আস্তে আস্তে। আমরা জাস্ট সীমানা ভিউ পয়েন্ট ক্রস করলাম। সীমানা থেকে দাঁড়িয়ে পুরো মানেভঞ্জনের সাইডটা দেখা যায়, নেপাল সাইডটা দেখা যায় 0 পয়েন্ট থেকে। এখন কিচ্ছু দেখা যাচ্ছে না, এখন এক হাত দূরের জায়গাও 100 মিটার আগেও দেখা যাচ্ছে না, এত ধোঁয়া, এত কুয়াশা হয়ে গেল হঠাৎ করে। এই জায়গাতে সব থেকে বেশি বরফ পড়ে যখন স্নোফল হয়। গত বছরও ফেব্রুয়ারি মাসের এই সময়ই স্নোফল হয়েছিল, আর যখন স্নোফল হয় তখন কিন্তু এই রাস্তা বন্ধ হয়ে যায়। আসার সময় ডান দিকে একটা রাস্তা দেখলাম নিচে নেমে গেছে, আমাদের দাদা বললেন যে ওই রাস্তা দিয়েই তখন সুখিয়া পোখরিয়াবং যেতে হয়। সুখিয়ার মাত্র 4.5 কিলোমিটার। বাঁদিকের এই রাস্তা চলে গেছে জোর পোখরির দিকে। আমাদের লেপচা জগতের ভিডিওতে জোর পোখরির সমস্ত বিবরণী আপনারা পেয়ে যাবেন। পাইন বনের মধ্যে কুয়াশার খেলা দেখতে দেখতে আমরা সুখিয়া ঢুকে পড়েছি। আর সুখিয়ায় ঢুকে অবস্থা দেখুন, পুরো সাদা হয়ে আছে। গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে যাচ্ছে, কারণ না হলে বোঝা যাচ্ছে না। সুখিয়া বাজারে এসছি, এখান থেকে আমরা আরেকটু ভেতর দিকে যাব। আমরা নেমে পড়েছি সুখিয়া বাজারে গাড়ি থেকে। শেয়ার গাড়িতে দার্জিলিং মোড় থেকে এই সুখিয়া আসার জন্য আমাদের গাড়িতে খরচ পড়লো 250 টাকা মাথা পিছু। এই যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি, এই ঠিক ডান দিকের রাস্তাটা দিয়ে আমরা এলাম, আর আমার পিছনের এই যে রাস্তাটা, এই রাস্তা চলে যাচ্ছে মানেভঞ্জনের দিকে। এখান থেকে মানেভঞ্জন যাওয়ার শেয়ার গাড়ি পাওয়া যায়, 50 টাকা করে মাথা পিছু পড়ে। আমরা যাব এই দিকটাতে, মানে লেপচা জগতের দিকের যে রাস্তাটা, ওই দিকের রাস্তায় যাব। আর সেখান থেকে ডান দিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, ওই দিকের রাস্তায় গিয়ে আমাদের গাড়ি ধরতে হবে। আমরা যেখানে যাব আজকে কাইয়াভির বা পুলুংডুঙে যাওয়ার গাড়ি। আর এখন এখানে নামার পর এত ঠান্ডা, 9 ডিগ্রি দেখাচ্ছিল,
কিন্তু নামার পরে দেখাচ্ছে ফিল লাইক 2 ডিগ্রি, পুরো ক্লাউডি আর কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে, মানে স্নোফল হওয়ার একদম আদর্শ ওয়েদার। সেজন্য জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছি নেমে আগে। চলুন এবার যাওয়া যাক হোমস্টের দিকে। সুখিয়াতে নেমে গাড়ি ধরার আগে টুক করে একটু ঘুরে দেখে এলাম সুখিয়া মনেস্ট্রি। এর আগের বার যখন দেখেছিলাম তখন তো মনেস্ট্রি চালু হয়নি, কিন্তু আজ মনেস্ট্রির ভেতরে ঢুকে মনটা শান্তিতে ভরে গেল। এখন কিন্তু মনেস্ট্রি পুরোপুরি চালু হয়ে গেছে। এটা হলো মেন সুখিয়া মোড়। এইখান থেকে যেমন দেখালাম যে মানেভঞ্জন আর মিরিক যাওয়ার রাস্তাটা, আর এই মোড় থেকে আপনারা কিন্তু সব জায়গায় যাবার গাড়ি পাবেন। দার্জিলিং মোড় থেকে সুখিয়া অবধি চলে আসলে এখান থেকে ধোত্রে, পোখরিয়াবং, কুলুংডুং আরও বিভিন্ন রকম জায়গায় যাওয়ার শেয়ার গাড়ি এবং রিজার্ভ গাড়ি এখানে পেয়ে যাবেন। এখান থেকে কার্শিয়াং মাত্র 37 কিলোমিটার আর কালিম্পং 57 কিলোমিটার। আর এই সোজা রাস্তা দিয়ে মাত্র 12 কিলোমিটার চলে গেলেই লেপচা জগৎ পেরিয়ে ঘুম পৌঁছে যাবেন। আর আমাদের লেপচা জগতের ভিডিওটা অবশ্যই একবার দেখে নেবেন। ওইখানে এই পুরো জায়গাটাকে যেভাবে কভার করা আছে, পুরো ইন্টারনেটে কোথাও আর এরকম পাবেন না। সুখিয়া বাজার থেকে আমরা নিয়ে নিয়েছি একটা রিজার্ভ গাড়ি। এই গাড়িতে করেই আমরা চলে যাব এখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরে কাইয়াভির গ্রামের দিকে। সুখিয়া বাজার থেকে যে রাস্তাটা বাঁদিকে চলে যাচ্ছে, মানে লেপচা জগৎ থেকে সুখিয়ার দিকে আসলে বাঁদিকে, আর সুখিয়া থেকে লেপচার দিকে গেলে ডান দিকে যে রাস্তাটা আসছে সেই গাড়িতে করে আমরা চলে যাচ্ছি। তাহলে চলুন এবার এখান থেকে চলে যাই আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন কাইয়াভিরের দিকে। যত নামছি তত দেখুন কি অবস্থা হচ্ছে। যত এগোচ্ছি আমরা কাইয়াভিরের দিকে, পুরো অন্ধকার, একদম ভৌতিক একটা পরিবেশ। আর এই রাস্তায় কোনো গাড়ি ঘোড়া মানুষজন বিশেষ একেবারে নেই। এই দুপুরবেলা কে বলবে যে এখন 1:45 বাজে। যাই হোক, আমাদের কিন্তু দার্জিলিং মোড় থেকে আর সুখিয়া অবধি আসতে প্রায় 2.25 ঘন্টা মতন সময় লাগলো। আমি 2.5 ঘন্টা বলেছিলাম, একটু বেশি লাগলো। ওই একবার পেট্রোল পাম্পে দাঁড়ানো ছাড়া আর কোথাও আমরা দাঁড়াইনি মাঝখানে রাস্তায়। মাঝে মাঝে শুধু প্যাসেঞ্জাররা নেমেছেন, সেটুকু যা সময় লেগেছে। বাবা, মেন রোড ছেড়ে এবার আমরা বাঁদিকে নামছি এই রাস্তাটা দিয়ে। বাপরে, মাটির রাস্তা আর চারপাশের যা পরিবেশ, বাবা রে বাবা। ওরে বাবা, কোথায় যাচ্ছি কিছুই বুঝতে পারছি না। শুধু ধোঁয়ার মধ্যে দিয়ে যেন এগিয়ে যাচ্ছি কোনো একটা অজানা কিছুর দিকে। কোথায় যাচ্ছি, চারপাশে যে কি, কিচ্ছু বোঝা যাচ্ছে না। বাপরে, এত কুয়াশা। এইবার উঠছে রাস্তাটা, আবার এতক্ষণ নামছিলাম। এইখানে রাস্তাটা আপওয়ার্ড হয়েছে দেখছি। চলে এসছি, হ্যাঁ চলে এলাম তো। বাহ, থ্যাংক ইউ, নমস্কার। শেরপা কমিউনিটি হোমস্টেতে পৌঁছানোর পরে ফার্স্ট ইমপ্রেশন যদি জিজ্ঞেস করেন, ভীষণ ভীষণ ভালো। এই রাস্তা দিয়েই এলাম। এই রাস্তাটা একদম নতুন তৈরি হয়েছে। আমাদেরকে এইখানকার যিনি ওনার আছেন উনি বলেছিলেন যে একটুখানি হেঁটে আসতে হবে, কিন্তু রাস্তা তৈরি হয়ে যাওয়াতে একদম গাড়ি আমাদের হোমস্টের গেট অবধি চলে এসছে। আমরা তো পুরো গ্রামটা এক্সপ্লোর করবই, তার আগে চলুন আমরা যেখানে আছি, মানে এই শেরপা কমিউনিটি হোমস্টেতে আমাদের যে রুমটা, সেই রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই, রুম ট্যারিফটা বলে দিই, আর বাকি যা যা ডিটেলস আছে সেটা বলে দিই। তারপর ঘুরে দেখবো এই কাইয়াভির গ্রাম। এরকম একটা পরিবেশে এইরকম একটা দুর্দান্ত সুন্দর হোমস্টে এসেই মনটা ভালো হয়ে গেছে। পরিষ্কার পরিচ্ছন্ন, বাইরেটা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। বেশ অনেকখানি জায়গা নিয়ে হোমস্টেটা রয়েছে। এখানে একটা বিল্ডিং রয়েছে, এখানে বেশ কয়েকটা ঘর রয়েছে, আর আমরা থাকবো এইখানটাতে। আমাদের রুমটা এখানে, অনেকগুলো কটেজ রয়েছে এখানে, 3টে কটেজ, তাতে 4টে রুম রয়েছে। এটার নিচে একটা রুম রয়েছে, ওদিকে আরেকটা কটেজ রয়েছে, আর ওই দিকে সামনে আরও একটা ছোট্ট কটেজ রয়েছে। এখান থেকে কিন্তু দারুণ সুন্দর ভিউ। এই সামনে থেকে এই যে ব্যালকানিটা রয়েছে, আমার যে রুমটা, আমার কটেজের সামনে থেকে এই যে ব্যালকানিটা, এখানে যে সামনে থেকে পুরোটা কিন্তু খাদ, একদম ফাঁকা। আর চা বাগান আর মেঘ মিলিয়ে এখানে যদি ভিজিবিলিটি থাকে, দুর্দান্ত সুন্দর লাগে এই জায়গাটা। এখন তো পুরো কুয়াশাচ্ছন্ন, পুরো
মানে একটু দূরের জিনিসও দেখা যাচ্ছে না ভালোভাবে। আর এই হোমস্টের ভিতরের চত্বরটা এইরকম, ওই যে ছোট্ট একটা কটেজ দেখা যাচ্ছে আবছা আবছা কুয়াশার মধ্যে। এই যে এটা হলো আর একটা কটেজ যেটা বলছিলাম, নিচেটা বেশ সুন্দর করে সাজানো রয়েছে, একটা আর্টিফিশিয়াল ঝর্ণা টাইপের করে দেওয়া রয়েছে। যাব নিচে, পরে আপনাদেরকে দেখাবো সবটাই। আর ওই যে আর একটা বিল্ডিং। এবার চলুন আমার ঘরটা দেখে নেওয়া যাক। এটা হলো আমার ঘর। উফ, যা ঠান্ডা বাবা, ঘরের মধ্যে ঢুকে আরাম রে বাবা। উফ, বেশ বড় ঘরটা, বেশ বড়। আচ্ছা, লাইটের সুইচটা কোথায় একটু দেখে নিই, দাঁড়ান। এই দুটো খাট রয়েছে এখানে, কিন্তু দুজন দুজন চারজন আরামসে থাকতে পারবে। চারজনের অ্যাকোমোডেশন রয়েছে এই ঘরটাতে। এখানে অনেকগুলো ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, এখানেও ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এখানে একটা সুন্দর সোফা করে দেওয়া রয়েছে। এই জায়গাটাতে একটা ফায়ার প্লেস রয়েছে। এই প্রথম আমি কোনো হোমস্টেতে থাকছি যেখানে রুমের মধ্যে এরকম ফায়ার প্লেস রয়েছে। এইখানে যেটা বলছিলাম, গত বছর ফেব্রুয়ারি মাসে স্নোফল হয়েছিল, আর এখন যা ওয়েদার, আমাদের দাদা বলছেন যে হোমস্টের যিনি দাদা বলছেন হতেও পারে স্নোফল। এখানে একটা সুন্দর কাবার্ড রয়েছে, এখানে জুতোগুলো রাখা যেতে পারে, ভেতরে জুতো রাখার জন্য ভালো। আর সাইডে জিনিসপত্র রাখার জন্য বেশ বড় একটা কাবার্ড, ভালো। এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, বাথরুম, সেটা দেখার পালা। বাহ, বাথরুমটা তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর বাথরুম, শুকনো একদম। বড় একটা গিজার রয়েছে এখানে, যেটার খুব প্রয়োজন। এখানে শাওয়ার রয়েছে, কুমোড রয়েছে, বেসিন, বালতি, মগ, ডাস্টবিন, একটা ছোট্ট শু দেওয়া রয়েছে বাথরুমের জন্য। তো বেশ ভালো, বেশ সুন্দর ব্যবস্থা। এইরকম একটা হোমস্টেতে আমাদের ফুডিং প্লাস লজিং ভাড়া পড়ছে 1200 টাকা করে পার হেড পার ডে। এটা ডিপেন্ড করে 1200 থেকে 1500-র মধ্যেই ঘোরাফেরা করে। আমাদেরকে 1400 করেই দাদা বলেছিলেন, যেহেতু আমরা ভিডিও বানাচ্ছি সেজন্য উনি এই 200 টাকা করে ডিসকাউন্টটা দিয়েছেন। যাই হোক, আমার কিন্তু ফার্স্ট ইমপ্রেশনে বেশ ভালো লেগেছে। এবার এখানকার খাওয়া দাওয়া কীরকম বা এনাদের আচার ব্যবহার কীরকম সেটা তো এখানে থাকলেই বুঝতে পারবো, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য আমাদের সাথে থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্নান সেরে ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে গেছি। এটা হলো এখানকার রেস্টুরেন্ট এরিয়া। আজকে লাঞ্চে আমরা নিয়েছি, মানে আমাদেরকে দেওয়া হয়েছে দাদা, গরম গরম ধোঁয়া ওঠা ভাত, ডাল, ডিমের তরকারি, আলু ফুলকপির তরকারি, আলু ভাজা, লেবু, পেঁয়াজ, লঙ্কা। খুবই সাধারণ খাবার, কিন্তু এই যেটা আমি বারবার বলি, পাহাড়ের এইরকম পরিবেশে বসে এরকম ঠান্ডায় এই ধোঁয়া ওঠা ভাত আর তার সাথে এত সুন্দর অর্গ্যানিক খাবার দাবার অমৃতের মতোই লাগে। আর এখন বাজে ঠিক দুপুর 2:10। বেশ ভালো রকম খিদেও পেয়ে গেছে, কারণ সকাল থেকে আমরা সেরকম করে কোনো ব্রেকফাস্টও করিনি, একবারই ওই ওয়াই খেয়েছিলাম শুধু একটা। তো তাড়াতাড়ি এবার খাওয়া দাওয়া শুরু করি। খাবারগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগছে, আলু ভাজাটা বেশ ভালো দেখতে লাগছে। একদম ঘরোয়া খাবার, ভীষণ সুন্দর। এটাই চাইছিল শরীর, দারুণ লাগছে। তাড়াতাড়ি লাঞ্চ সেরে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। খাওয়া দাওয়া সেরে এবার আমরা বেরিয়ে পড়েছি পুরো কাইয়াভির গ্রামটা ঘুরে দেখতে। তার আগে আমাদের হোমস্টের একদম মিডল পোর্শনে যে গার্ডেন এরিয়াটা করে দেওয়া রয়েছে, এই জায়গাটা একটু ঘুরে দেখতে এলাম। আমার পিছনে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পার্কের মতন জায়গা করা, যেটা তখন ওপর থেকে দেখেছিলাম। এই জায়গাটাতে পুরো একটা ঝর্ণা টাইপের আর্টিফিশিয়াল করে দেওয়া রয়েছে, আর সামনে খুব মিষ্টি মিষ্টি কিছু শোপিস রাখা রয়েছে। ভীষণ কিউট এই জায়গাটা। এটা কিন্তু একদম মিডল পোর্শন এই হোমস্টে, সুন্দর করে সাজানো রয়েছে। আর ঠিক এর সামনেই একটা ফায়ার প্লেস রয়েছে বা বর্ন ফায়ারের জায়গা রয়েছে। এইখানটায় ঠিক এই জায়গাটায় সন্ধেবেলা দারুণভাবে মানে আগুন ফাগুন জ্বালিয়ে এনজয় করার জন্য একদম আদর্শ। এখানে বসবার জন্য গাছের গুঁড়িগুলো
টুল টাইপের ব্যবস্থা করা হয়েছে। এই জায়গাটা আমার বেশ লেগেছে। আর এই যে উপরে এই ঘরটা, এটাতেই আমি রয়েছি, ওখান থেকেই তখন নিচেটা দেখেছিলাম। আর এখন এইখান থেকে এই যে নিচের দিকে রাস্তাটা চলে যাচ্ছে, এইখান থেকে চলে গেলেই আর একটা যে কটেজ রয়েছে ওইদিকে চলে যাওয়া যাবে। হোমস্টে থেকে বেরিয়ে এই বাঁদিক থেকে একটা রাস্তা নেমে গেছে। এই রাস্তা থেকে নেমে আমরা এখন গ্রামটা পরিদর্শন করতে বেরোবো। এই দিকে নেমে একটা মন্দির আছে, ওই মন্দিরটা দেখবো, গ্রামটা দেখবো, তারপর এসে এই ওপর দিকের যে রাস্তাটা এটাকেও একটু এক্সপ্লোর করে আসবো। মোটামুটি এখন এক্সপ্লোরেশন টাইম। চলুন আমাদের সাথে আপনারাও ঘুরে দেখবেন এই কাইয়াভির গ্রাম। 2023 সালের ফেব্রুয়ারি মাসের তুষারপাতের ফলে এই একই রাস্তার রূপ কিভাবে বদলে গিয়েছিল দেখুন। হোমস্টে থেকে বেরিয়ে এই চারপাশটা পুরো ফুলে মোড়া দেখে এত ভালো লাগছিল, কিন্তু বুঝতে পারছিলাম না এগুলো কিসের ফুল। তারপরে দেখলাম যে এটা একদম ফার্মিং করা হয়েছে, চারিদিকে আলু, মূলো এবং সর্ষে গাছের ক্ষেত, এবং তারই ফুলে এইভাবে ভরে রয়েছে হোমস্টের আশপাশটা। কি অপূর্ব সুন্দর লাগছে। এত নিস্তব্ধ না এই গ্রামটা, এত পিসফুল, এত শান্তিপূর্ণ, ভাবা যায় না। এখানে এসে জাস্ট দুদিন বসে থাকতে হবে। এই যে আমাদের হোমস্টেটা পুরোটা দেখা যাচ্ছে এখান থেকে, মায়াবী লাগছে পুরো কুয়াশাতে। এই সামনেটা যদি একটু ক্লিয়ার হতো না, যা দারুণ ভিউ দেখাতে পারতাম আপনাদের। যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেই রাস্তার পাশে দেখুন এইরকম ফুল হয়ে আছে। এগুলো কিন্তু এমনি বুনো ফুল, কিন্তু কি মিষ্টি রংটা, আর এত পরিমাণে হয়ে রয়েছে, দেখতেও ভালো লাগছে। এই যে এই রাস্তা দিয়ে আমরা এলাম, হাতে গোনা কয়েকটা বাড়ি, তাদের নিজস্ব ছোট্ট ছোট্ট জমি, আর সেখানে খুব সুন্দর করে চাষাবাদ করা। এই রকম একটা ছোট্ট মিষ্টি গ্রাম যদি আপনি ঘুরে দেখতে চান, তাহলেই কিন্তু আপনি এখানে আসবেন। এখানে আসবেন এক টুকরো শান্তির খোঁজ পেতে। কোনো সাইট সিং করবার জন্য নয়, কোনো তাড়াহুড়োর জন্য নয়, কোনো হইচইয়ের জন্য এই জায়গা নয়। একটুখানি শান্তিতে, প্রকৃতির মধ্যে, পাখিদের সাথে, গ্রাম্য সরল মানুষদের সান্নিধ্যে যদি একটা বা দুটো দিন কাটাতে চান, তাহলে এই গ্রাম হতে পারে আপনার আদর্শ ডেস্টিনেশন। ছোট্ট এই গ্রাম পায়ে পায়ে ঘুরতে ঘুরতে এখন আমরা চলে এসেছি একটা দারুণ সুন্দর ছোট্ট মিষ্টি মন্দিরের সামনে। এই যে সিঁড়ি, সেই সিঁড়ি উঠে গেছে মন্দিরের দিকে। চলুন এবার মন্দিরটা ঘুরে দেখে আসি। একটা বড় গাছ রয়েছে, সেই গাছের গোড়াটাকেই মন্দিরের মতন করে বাঁধিয়ে দেওয়া হয়েছে। কি সুন্দর। এই যে হলো মন্দির। আমি একদম সামনেটায় আর যাচ্ছি না যেহেতু জুতো পরে আছি। এটা হলো একটা নাগ দেবীর মন্দির। প্রচুর বুদ্ধিস্ট পতাকা লাগানো রয়েছে গাছের গায়ে। কি দারুণ লাগছে এই জায়গাটা, কি অপূর্ব। দেখুন একেবারে গাছের গোড়াটায় রয়েছে একটি নন্দী ভগবানের মূর্তি, তার পাশে ত্রিশূল, আর ঠিক তার পাশে এই যে শিবলিঙ্গটা, আর পিছনে প্রদীপ জ্বলছে, অর্থাৎ এখানে কিন্তু নিত্য পুজো হয়। পরিষ্কার পরিচ্ছন্ন করা রয়েছে জায়গাটা। গ্রামের মানুষদের কাছে এই জায়গাটি, এই স্থানটি অত্যন্ত পবিত্র। মন্দির দেখার পর গ্রামের পথে হাঁটতে হাঁটতে এবার আমরা চলে এসেছি এই গ্রামেরই একটা ছোট্ট প্রাইমারি স্কুলের কাছাকাছি। এই দিক থেকে আমার ডান দিকে রয়েছে একটা দারুণ সুন্দর প্রাইমারি স্কুল। আমার এই ধোত্রে গ্রামের কথা মনে পড়ে যাচ্ছে এই প্রাইমারি স্কুলটা দেখে। আর আরও এই প্রাইমারি স্কুলটাকে ভালো লাগছে কেন জানেন? তার সামনে রয়েছে একটা দারুণ সুন্দর মাঠ, আর সেই মাঠে এই গ্রামের ছেলেরা বেশ সুন্দর খেলাধুলা করছে। যদিও হাতে গোনা কয়েকটা বাড়ি, কিন্তু তার মধ্যেই একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক এনাদের মধ্যে রয়েছে। এটা দেখে দারুণ লাগছে। ক্রিকেট খেলা চলছে এখানে। বিকেলের সময়টা এনারা এইভাবেই কাটান। নতুন তৈরি হওয়া এই আঁকাবাঁকা রাস্তা দিয়ে দারুণভাবে আমরা এই গ্রাম ঘুরে বেড়াচ্ছি। সবটা তো ভিডিওতে আপনাদেরকে ওইভাবে দেখানো যাবে না, আপনাদেরকে এখানে এসে এক্সপিরিয়েন্স করতে হবে।
যে সাউন্ড অফ সাইলেন্স এই গ্রামে এক্সিস্ট করছে এটা অবর্ণনীয়। হাঁটতে হাঁটতে শুধু নিজেদের নিঃশ্বাসের শব্দটুকু ছাড়া খুব রেয়ার একটা দুটো পাখির ডাক আর কোনো পোষ্য জন্তুর ডাক কানে ভেসে আসছে, এছাড়া আর কোনো শব্দ নেই। এতটা নিস্তব্ধ যে এখানে জোরে কথা বলতেও ইচ্ছা করছে না। এত সুন্দর নিরিবিলি নিস্তব্ধ একটা গ্রাম আমি কিন্তু খুব কমই দেখেছি। তাই আমার আপনাদের প্রতি পরামর্শ থাকবে, এই নিস্তব্ধতাকে উপলব্ধি করতে চাইলে অন্তত একটি বার এই গ্রামটিতে এসে ঘুরে যান। আশা করছি আপনার এই ভ্রমণ বিফলে যাবে না। গ্রামের রাস্তা দিয়ে যে আমরা যাচ্ছি তার বাঁদিকে কিন্তু রয়েছে গভীর খাদ, আর এই পাশেই রয়েছে একদম ঘন জঙ্গল। এই জঙ্গলের মধ্যে থেকে যে রাস্তা চলে গেছে গ্রামের দিকে, এই জঙ্গলে যেমন রয়েছে মেডিসিনাল বিভিন্ন রকমের গাছ, ঠিক সেরকম এই জঙ্গলেই কিন্তু রয়েছে রেড পান্ডা, লেপার্ড, প্রচুর লেপার্ড, হরিণ, স্পটেড ডিয়ার এবং পর্কুপাইন, জায়ান্ট স্কুইরেল, নানান ধরনের বন্য পশু। এবং আপনারা এটা শুনলে অবাক হয়ে যাবেন, আমাদের হোমস্টে থেকে মাত্র 100-200 মিটার আগেই, মাত্র কিছুদিন আগে বিশাল বড় একটি ব্ল্যাক প্যান্থারকে আমাদের হোমস্টের দাদাই দেখেছেন। সেই ভিডিও আমরা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা জাস্ট একবার দেখুন যে কোন জায়গায় আমরা রয়েছি। আর লেপার্ড তো নাকি এখানে মাঝে মাঝেই চলে আসে। তবে হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই, তারা মানুষের ক্ষতি করে না, বরং মানুষ দেখলে তারা ভয় পেয়ে পালিয়ে যায়। এই জায়গার ট্যুরিজম যে আস্তে আস্তে ডেভেলপ করছে সেটা পায়ে হেঁটে ঘুরতে ঘুরতে আমরা বুঝতে পারছি। এটা যেহেতু একদম লুকানো, একটা হিডেন জেম বলা যেতে পারে, সেজন্য এই জায়গার কথা অনেকে জানেন না। পায়ে হেঁটে ঘুরতে ঘুরতে এখানে আরও একটা খুব সুন্দর হোমস্টের দেখা পেলাম। মনে হলো এটাও আপনাদেরকে জানিয়ে দিই। মিশা দ্য পাইন ভিলেজ স্টে, এই যে ছোট্ট মিষ্টি একটা হোমস্টে এখানে গ্রামের মধ্যেই রয়েছে। এটা হলো এই হোমস্টের বাইরে থেকে লুকটা। মিশা হোমস্টের কিচেনে বসে আছি। এত ভালো এখানকার মানুষজন, এত অতিথিপরায়ণ। আমরা বাইরে থেকে ভিডিও করে চলে যাচ্ছিলাম, তো দাদা, ওনার দাদা যিনি আছেন উনি আমাদেরকে ডাকলেন, বললেন আসুন বসুন একটু চা খেয়ে যান। তো এই রকম ঠান্ডার মধ্যে যদি কেউ এত ভালো করে চা দিয়ে আপ্যায়ন করে সেটা তো মানা করা যায় না। তবে যেটা বলবো, চাটা তো খুব সুন্দর হয়েছে। এই জায়গাটা কিন্তু ভীষণ কোজি, ভীষণ সুন্দর। ছোট্ট একটা ওখানে বুক শেলফ রয়েছে যেখানে প্রচুর বইয়ের কালেকশন রয়েছে। আর এই দাদা আমার সামনে রয়েছেন, আপনি আসুন না, লজ্জা পাচ্ছেন। आपका नाम बताइए। जिग्मी। जिग्मी, अच्छा जिग्मी भैया का ही ये होम स्टे है पूरा। দুটো রুম ক্যাটাগরি আছে ওনার, দুটোই অ্যাকচুয়ালি রুম আছে, একটা কটেজ স্টাইলের আর একটা নর্মাল রুম। কটেজের, হ্যাঁ, কটেজের ভাড়া হচ্ছে 1800 টাকা পার হেড পার ডে, ফুডিং প্লাস লজিং। আর রুমের ভাড়া হচ্ছে 1500 টাকা, ফুডিং প্লাস লজিং পার হেড পার ডে। ঠিক বলেছি তো? আপনারা চাইলে এখানেও এসে থাকতে পারেন, খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে। ভীষণ এস্থেটিক একটা সুন্দরভাবে সাজানো রয়েছে ভেতরটা। আর এই কিচেন এরিয়াটা বা এই রেস্টুরেন্ট এরিয়াটাই এত সুন্দর, এখানে বসে থাকতেই ভালো লাগবে। যে পাশে যেটা বলছিলাম, বুক শেলফে ভীষণ ভালো ভালো কিছু বইয়ের কালেকশন রয়েছে। এইরকম একটা পরিবেশে গরম চায়ে চুমুক দিতে দিতে এই সমস্ত বইয়ের পাতায় চোখ বোলানোর আমেজই আলাদা। দেখুন, এই হচ্ছে শব্দ, মানে শব্দ বলতে এই, আর এই হচ্ছে এখানের আবহ। এখন চলে এসেছি এই গ্রামের একেবারে শেষ প্রান্তে, মানে ওইদিকে যে প্রাইমারি স্কুলে গেছিলাম ওই দিক থেকে ওইটা শেষ প্রান্ত। আর তারপরে যে হোমস্টেটা দেখালাম, ওই হোমস্টেটা হচ্ছে গ্রামের ওই দিকের বর্ডার, আর এই দিকের বর্ডার হচ্ছে এইটা। দেখুন রাস্তা এখানে শেষ হয়ে গেছে, আর এই জায়গায় একটা ফ্ল্যাট মতন জায়গা রয়েছে। এই রাস্তাটা শেষ হয়ে যাওয়ার পরেই এই যে ফ্ল্যাট জায়গাটা, আমাদের হোমস্টের দাদা বললেন যে এই জায়গাটাতে ওনার ইচ্ছা আছে একটা স্তূপ বানানোর। এখানটাতে একটা স্তূপ বা ছোট্ট একটা মনেস্ট্রি টাইপের যদি হয় তাহলে সেটাও পর্যটনকে আরও কয়েক ধাপ এগিয়ে দেবে। এখানে আসা ট্যুরিস্টদের আরও একটা মানে দর্শনীয় স্থান বা সুন্দর একটা স্পট হবে। সেই জন্য উনি ভাবছেন যে এখানে একটা স্তূপ বানাবেন, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। দেখুন জায়গাটা পুরো ফরেস্টের ঘেরা, আর এই রকম ফ্ল্যাট ছোট্ট একটা জায়গা রয়েছে। জানি না, হয়তো আজ থেকে 2-5 বছর বাদে আসলে দেখবো এই জায়গার ভোল সম্পূর্ণ পাল্টে গেছে।
এতখানি সুন্দর একটা ছোট্ট গ্রাম, হাতে গুনে 15টা বাড়ি থাকবে এখানে, 15 থেকে 20টা, তার বেশি হবে না। চলুন জঙ্গলের মধ্যে থেকে আরেকটুখানি ঘুরিয়ে আনি আপনাদেরকে। এইখানে আসলে মনে হয় যেন এখানে সভ্যতার এখনো ছাপ পড়েনি, এতটাই ঘন এই জঙ্গলটা। দুর্দান্ত! এই রকম পরিবেশে এই ধরনের জঙ্গলে এর আগে এক্সপিরিয়েন্স হয়নি। মারাত্মক একটা অনুভূতি, ভীষণ অ্যাডভেঞ্চারাস। ঘোরাঘুরি করে ঘরে আসার পরে সন্ধে নামতেই ঘরে দিয়ে গেছে ভেজ পকোড়া আর চা। এত ঠান্ডা লাগছে ঘরে আসার পরেও, জ্যাকেট ট্যাকেট কিছু খুলতে পারছি না। এখন মনে হয় টেম্পারেচার 0 হয়ে গেছে, একটু বৃষ্টি হয়ে গেল। ভেজ পকোড়া দিয়েছে সস দিয়ে। পকোড়াটা তো খুবই ভালো, কিন্তু এখন যেটা দরকার চা। আরে প্রচন্ড ঠান্ডা, চাটাতেই আরাম। ঠান্ডায় কাবু হয়ে ঘরে বসে খানিকটা পাগলামি করবার পর বাইরে বেরিয়ে দেখলাম আমাদের হোমস্টে সেজে উঠেছে অপূর্ব সুন্দর আলোকমালায়। ঘড়িতে ঠিক রাত 9:10 আর আমরা চলে এসেছি আমাদের ডিনার টেবিলে। ডিনারের জন্য আমি বলেছিলাম শুধু রুটি আর চিকেন খাবো। এখানে ভাতেরও অপশন ছিল, ডাল সবজি সবই নেওয়া যেত, কিন্তু আমি আর ওসব পথে হাঁটিনি। ঠান্ডায় পুরো জমে যাওয়ার মতন অবস্থা। হ্যাঁ, এখন বাইরে বোধহয় 0 হয়ে গেছে বা মাইনাস হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা লাগছে। তো গরম গরম রুটি আর তার সাথে শুধু চিকেন, আমার ফেভারিট, আর কিচ্ছু দরকার নেই। হচ্ছে একদম পারফেক্ট ডিনার হবে। আর তার সাথে লেবু পেঁয়াজ লঙ্কা তো আছেই, আর কিচ্ছু চাই না। দুর্দান্ত হয়েছে চিকেনটা, একদম ঘরোয়া। রুটিটাও খুব সুন্দর, আটা রুটি, সুন্দর ঘরোয়া চিকেন, ঝোল ঝোল, দারুণ লাগছে। আপাতত এই সুস্বাদু চিকেন দিয়ে ডিনার সেরে আমরা ঘুমের দেশে চলে যাব। আর আমাদের ভিডিও আজকের মতো এখানেই শেষ হলো। আপনাদের সবাইকে শুভরাত্রি। কেমন লাগলো এই কাইয়াভির গ্রাম? আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে। আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 আমাদের একটি করে নতুন ভিডিও আসে, তাই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী সপ্তাহে কাইয়াভির সিরিজ বা উত্তরবঙ্গের এইবারের সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।